আমাদের যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই যুদ্ধ কি আমরা বন্ধ করে দেব এটাই কি গোটা পৃথিবী চায় আইএমএফ তাহলে কি ইসলামিক মুভমেন্ট ফান্ড অর্থাৎ পুরনো মদ নয়া বোতলে ঢেলে আসিম মুনির চেয়েছিলেন বাজার গরম করতে গোটা পৃথিবীর জানা উচিত যে কাদের তারা মদত দিচ্ছে ভারতের সঙ্গে ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর যারা সন্ত্রাসী তাদের পক্ষে পাকিস্তান আর্মি আমি আপনি পছন্দ করি না করি কিছু এসে যায় না পাকিস্তানে ইনি হিরো ছিলেন লাদেনকে গিয়ে বলছেন সাহেব জনাব আপনার কাছে আমরা নত জানু হয়ে এসেছি আমরা কোনো কাজে লাগতে পারি সন্ত্রাসে পাকিস্তানে এই মুহূর্তে শীর্ষে যারা আছে দুর্ভাগ্যজনকভাবে তারা বেশিরভাগই হচ্ছে এই ধরনের দাগি পরিবার থেকে উঠে আসা তারা বলেছে নদীতে যদি জল না থাকে ভারতীয়দের রক্ত থাকবে আরেকজন কি বলছে সেখানে আরেকজন বলছে যে ভারতীয়দের এমন মার মারবো যে ওরা পোড়ানোর জন্য কাঠ পাবে না এত বড় বড় কথা সহযোদ্ধা এবং সহ নাগরিকরা আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন জাতির উদ্দেশ্যে বুদ্ধ পূর্ণিমায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আপনারা শুনেছেন তার আগে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কি বলছেন তিনি বলছেন যুদ্ধ বন্ধ নয়তো বাণিজ্য নয় অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি আর হবে না আর যুদ্ধের পরিস্থিতি হলে বাণিজ্য নয় আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই যুদ্ধ কি আমরা বন্ধ করে দেব এটাই কি গোটা পৃথিবী চায় ইতিমধ্যে আইএমএফ বিশ্ব ব্যাংক আবার টাকা দিয়েছে পাকিস্তানকে অনেকে বলছেন ব্ল্যাকমেলের মাধ্যমে পাকিস্তান ঘৃণিত উপায় অর্থাৎ ঘৃণিত পদ্ধতিতে টাকা পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন আইএমএফ তাহলে কি ইসলামিক মুভমেন্ট ফান্ড আবার অনেকে বলছেন ইসলামিক মুজাহিদ্দিন ফান্ড এসব নিয়ে প্রশ্ন উঠছে ভারতীয় হিসেবে আমাদের সবার মনে প্রশ্ন জাগছে আজকে আমরা আপনাদের দেখিয়ে দেব যে পাকিস্তান আসলে টেররিস্ট স্থান পাকিস্তান আসলে একটি আতঙ্কবাদীদের দেশ পাকিস্তান আসলে জঙ্গি ইসলামিক সন্ত্রাসবাদীদের দেশ একবারের জন্যও ভাববেন না পাকিস্তানের সব মানুষ খারাপ একবারের জন্যও ভাববেন না পাকিস্তানের সব মানুষ ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি সেখানে অবশ্যই ভালো মানুষ আছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের সামরিক ক্ষমতায় এবং এই মুহূর্তে পাকিস্তানের সরকারে শুধুমাত্র জয় জয়কার সেই মানুষগুলো যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের সঙ্গে রয়েছে আসলে অনেকে উর্দিপরোহিত জঙ্গি আপনারা সবাই জানেন টু নেশন থিওরি অর্থাৎ ধূর্ত জিন্নার 1940 সালের টু নেশন থিওরিকে অর্থাৎ পুরনো মদ নয়া বোতলে ঢেলে আসিম মুনির চেয়েছিলেন বাজার গরম করতে আসলে এই দেশটায় বিভেদ করতে চেয়েছেন কিন্তু তার যোগ্য জবাব আমরা দিয়েছি এই ভারতবর্ষে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই উন্নত এবং উদার মতবাদ নিয়ে আমরা চলি কিন্তু এই টেররিস্ট স্থান আজকে আবার তার পর্দা ফাঁস করব আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই টেররিস্ট স্থানে একজন 3 স্টার অফিসার আর্মি অফিসার সামরিক বাহিনীর অত্যন্ত সর্বোচ্চ জায়গায় যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তারা কতটা জঙ্গি কতটা সন্ত্রাসবাদী কতটা ঘৃণিত এই সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গিদের আবার মুখোশ খুলে দেব এবং আমার মনে হয় শুধুমাত্র ভারতে নয় গোটা পৃথিবীর জানা উচিত যে কাদের তারা মদত দিচ্ছে আসলে পাকিস্তানকে মদত দেওয়া মানে ওসামা বিন লাদেনের উত্তরসূরিদের মদত দেওয়া কেন বলছি তা আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব প্রথমেই চলে যাই এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন আমাদের ভারতের কপি ক্যাট আমরা যা করি কূটনীতি যে আমরা কাজকর্মগুলো করি তারা শুধু কপি ক্যাটের মতো কপি করে
যেই দেখেছে ভারতের যারা লড়ছে দেশের জন্যে তার প্রেস কনফারেন্স করছে, ব্রিফিং দিচ্ছে, ঠিক অমনি বসে পড়ল। তবে বিদেশি মাধ্যমগুলো, আমি দেশি মানে আমাদের দেশের ভারতীয় সংবাদ মাধ্যম ছেড়ে দিলাম, বিদেশি সংবাদ মাধ্যম তারা পরিষ্কার জানিয়েছে কপিটা অত্যন্ত কুরুচিকর হয়েছে। এই যে যাদের দেখছেন এরা আসলে কারা? এরা হচ্ছে এই যে এক একটা উর্দি পরোহিত ইসলামিক উগ্র সন্ত্রাসবাদী, তারা বসে আছে উর্দির আড়ালে। এদের মুখটা, এদের চরিত্র, এদের অতীত, এমনকি এদের পিতৃদেবের পরিচয়ও আজকে আপনাদের সামনে আনব। আজকে আমরা অবশ্যই প্রথমে নজর রাখব এই ব্যক্তির ওপর। এই ব্যক্তি 3 স্টার অফিসার, অর্থাৎ তিনি হচ্ছেন এই মুহূর্তে এয়ার ভাইস মার্শাল, অত্যন্ত উচ্চপদস্থ, নাম অরঙ্গজেব আহমেদ। কেন এর আমরা পর্দাফাশ করছি তার কারণটা আপনাদের বলি। ইট ওয়াজ আওয়ার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, মানে কৌশলগতভাবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত। Did Pakistan's top Air Force official admit role in Pulwama? Here what we know. We tried to tell them with our tactical brilliance in Pulwama. এ বলছে যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ আমাদের সহনাগরিক সহযোদ্ধা অতজন সিআরপিএফ যাদের মৃত্যু হয়েছে মর্মান্তিকভাবে, সেই ঘটনাকে বলছে কি ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, কৌশলগতভাবে অসাধারণ বুদ্ধিদীপ্ত ছাপ খুঁজে পাচ্ছেন এই ব্যক্তি যিনি এয়ার ভাইস মার্শাল, নাম অরঙ্গজেব আহমেদ। আজকে আমি শুধু এরই পর্দাফাশ করব, কিন্তু একটু চাইলে বাদবাকি দুজনেরও পর্দাফাশ করে দিতে পারি। কিন্তু আজকে আমরা দেখাবো যে এর পিতৃ পরিচয় কি, কিভাবে বেড়ে উঠেছে, কিভাবে ঘৃণিত কাজ দশকের পর দশক পাকিস্তান করে যাচ্ছে। এবার চলে আসি, এই যে ভদ্রলোক, মানে ভদ্রতা আমি সৌজন্যবশত বলে ফেললাম, আসলে তো ভদ্র নয়, এ তো একজন আইনের চোখে এমনকি মানবিক দৃষ্টিভঙ্গি থেকেও এ আসলে একজন অসামাজিক ব্যক্তি, উর্দি পড়ে আছে, আবার 3 স্টার এয়ার ভাইস মার্শাল, ভাবতে পারছেন। Officials pointed out that Pulwama incident was a vehicle-borne suicide bombing executed by a local Jaish-e-Mohammed recruit Adil Ahmed Dar. এই হচ্ছে আদিল আহমেদ ডার। একে একজন অশিক্ষিত, পড়াশোনা করেনি, একজন মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদী কি করেছে, পুরুষের মতো একটি ভেহিকেলে বম নিয়ে সে চলে আসে এবং সুইসাইড স্কোয়াডের মেম্বার। আসলে এর মস্তিষ্ক অর্থাৎ মগজ ধোলাই করা হয়েছিল। Given the nature of the attack, there was no operational role for Pakistan Air Force at that time. সেই সময় কি বলছে, সেই সময় কি পাকিস্তানের এই যে এখন যে ভাইস এয়ার মার্শাল বলছেন, সেই সময় কি তারা স্বীকার করেছিলেন যে এটা তাদের একটা অপারেশনাল রোল আছে পাকিস্তান এয়ার ফোর্সের? অ্যাট দ্যাট টাইম করেনি। আহমেদ's reference to tactical brilliance, এই যে শব্দটা বলছে ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, যারা সামরিক বাহিনীতে আছেন তাদের কাছে নিছক এটা দুটো শব্দ নয়, দুটো ইংরেজি শব্দ নয়। ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স সেটাকে বলা হয় যেটা ভারত করেছে, ভারতের এয়ারফোর্স করেছে। মেজার্ড, ফোকাসড, আমরা জানি আমাদের নিশানা কি এবং আমরা মেজার্ড, তার জন্য যা যা করার তাই করেছি। এখানে এই দুষ্কৃতী বলছে, উর্দি পরোহিত পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল, সে বলছে ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স কে করেছে? এই অশিক্ষিত অর্বাচীন ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি এ নাকি করেছে। কি করেছে? ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স is understood by analysts to be related to the aerial dogfight and counter-offensive conducted immediately after the India's Balakot strike. আমরা তো তার যোগ্য জবাব দিয়েছি বালাকোটে, যদিও বালাকোটে যখন আমরা জবাব দিয়েছি আমরা বেছে বেছে সন্ত্রাসবাদীদেরই কিন্তু
নিশানা করেছিলাম। অনেকে বলেন ভারতের এই ঔদার্য, কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, পাকিস্তানের পেটেও এই সৌজন্যবোধ ঔদার্য সহ্য হয়নি। India had carried out the Balakot operation on February 26, 2019. সবাই জানি, using Mirage 2000 jets to target what it described as Jaish-e-Mohammed's largest training camp. বালাকোটে ওদের লার্জেস্ট ট্রেনিং ক্যাম্প, অর্থাৎ সবচেয়ে বৃহত্তম ট্রেনিং ক্যাম্প আমরা গুড়িয়ে দিয়েছি। The following day, তার পরের দিন, পাকিস্তান লঞ্চ এয়ার স্ট্রাইকস ইন রেসপন্স। এখন তো বোঝা যাচ্ছে পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছিল কেন, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই আহম্মক অর্বাচীন তিনি বলছেন ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স। সুতরাং ঠিক কোন কারণে এয়ার স্ট্রাইক করেছিল সেটা এখন বোঝা যাচ্ছিল, যে কেন এত গায়ে লেগেছিল, এত কেন গায়ের ঝাল মেটানোর জন্য বালাকোটে যখন আমরা জৈশ-ই-মোহাম্মদের আমরা লার্জেস্ট ট্রেনিং ক্যাম্প গুড়িয়ে দিয়েছি, কেন এত গায়ে ঝাল লেগেছিল এখন বোঝা যাচ্ছে। আসলে এই উর্দির পেছনে রয়েছে একটা সন্ত্রাসবাদী জঙ্গি। লিডিং টু অ্যান এয়ার ব্যাটল ওভার দ্য লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলে আমাদের এয়ার ব্যাটল হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ওরা আক্রমণ করেছে, আমরা অবশ্যই প্রত্যাঘাত করেছি। দ্য ইনসিডেন্ট এসকেলেটেড টেনশনস বিটুইন টু কান্ট্রিজ। দুই দেশের মধ্যে টেনশন তৈরি হয়েছিল, উত্তেজনা তৈরি হয়েছিল, বাট রিমেইনড লিমিটেড টু দ্য এরিয়াল ডোমেন। অর্থাৎ পুরো বিষয়টাই শুধুমাত্র দুই দেশের আকাশ সীমানা এবং আকাশ বরাবর ছিল, তার থেকে বেশি আর এগোয়নি। কিন্তু এর থেকে আমরা খুব পরিষ্কার হয়ে গেলাম এয়ার স্ট্রাইকটা কেন হয়েছিল। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সাম্প্রতিককালে সংঘর্ষে একের পর এক জঙ্গি মারা গিয়েছে, সেই জঙ্গিদের কফিনে পাকিস্তানের পতাকা। দেখতে পাচ্ছেন কারা রয়েছে, দেখুন কারা রয়েছে সেসব জঙ্গিরা। আর কারা রয়েছে, আর রয়েছে মিলিটারি এবং মিলিটারি উচ্চপদস্থ কর্মীরা, উচ্চপদস্থ শীর্ষ নেতা এবং উচ্চপদস্থ শীর্ষকর্তারা রয়েছেন দেখুন। এবং তার সঙ্গে অবশ্যই রাজনীতিবিদ, ওখানকার কিছু রাজনীতিবিদ আছে, সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে জঙ্গিরা যেখানে জঙ্গিদের ঘাঁটি, সেই ঘাঁটিতে সেই কফিনে দেখুন, সে কফিনের দায়িত্বে কারা, সেনাবাহিনী এবং পুলিশ। দেখুন এই যে পাকিস্তানের পতাকা দিয়ে ঢাকা, অর্থাৎ শহীদের মর্যাদা দিচ্ছে। কাদের দিচ্ছে? যারা সন্ত্রাসবাদী। এখন প্রশ্ন হচ্ছে গোটা পৃথিবী দেখুক, IMF, বিশ্বব্যাংক দেখুক, সবাই দেখুক, মার্কিন যুক্তরাষ্ট্র দেখুক যে কাকে তারা সমর্থন করছে। না, আমি একবারও বলছি না খোল্লা সমর্থন করছে, কিন্তু প্রশ্রয় তো পাচ্ছে। ভারতবাসী হিসেবে এই প্রশ্ন তো তুলতে পারি যে কারা এরা, ভারতের সঙ্গে, ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর যারা সন্ত্রাসী তাদের পক্ষে পাকিস্তান আর্মি। তাহলে এই আর্মির উর্দি খুললে তাহলে কি হয়? একজন সন্ত্রাসবাদী চেহারা বেরিয়ে আসে, সেটা গোটা পৃথিবী জানে। যাই হোক, আমি আবার বিষয়ে ফিরে আসছি। ইনি হচ্ছেন ডিজি ISPR লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন দেখে যারা প্রোপাগান্ডা করছে, এই যে এত প্রোপাগান্ডা পাকিস্তানের, তার দায়িত্বে রয়েছেন ইনি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এর কাজ কি? প্রোপাগান্ডা করা এবং এই ভারতবর্ষের বিরুদ্ধে গুজব রটানো, এই যুদ্ধে গুজবগুলো রটানোর মাথা তিনি। ইনি উচ্চপদস্থ পাকিস্তান আর্মি অফিসার, পাক আর্মি আহমেদ, আসল পুরো নাম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এর পিতৃ পরিচয় জানেন? দেখুন, সৌজন্যবশত পিতৃদেব বলছি তার, কিন্তু এই ভদ্রলোক, আবার বলে ফেললাম ভদ্র, আসলে এটাই হচ্ছে আমাদের শিষ্টাচার, আমরা বলতে পারি না, আসলে বলা উচিত পিতৃদেব নয়। অনেকে সমালোচিত হয়েছেন, অনেককে সমালোচনা করা হয়েছে, অনেকে বলতে শুরু করেছে যে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বাপ, কিন্তু আমরা পিতৃদেবই বলবো। তার কারণটা এক্ষুনি স্পষ্ট হবে, কারণ এটা ঠিক কথা যে আমরা ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়ে যাই, সেখানে যে সৌজন্য এবং শিষ্টাচার থাকে সেটা আজীবন আমরা বহন করি।
তারপর স্কুল, তারপর আমরা কর্মক্ষেত্রে আমাদের সংস্কৃতি তৈরি হয়। ঠিক সেই ঘটনার প্রকৃষ্ট উদাহরণ এই লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সুলতান বশিরউদ্দিন মাহমুদ নাম শুনেছেন? শোনেননি, কিন্তু আপনি আমি নাম শুনিনি বলেই এ ভদ্রলোককে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না। ইনি একজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, যদিও নিজেকে সবসময় নিউক্লিয়ার সায়েন্টিস্ট বলতেন, সেটা আলাদা কথা, বলতেই পারেন। ইনি মূলত কাজ করতেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে। ইউরেনিয়াম প্লান্ট থেকে নিষ্কাশন করা অথবা প্লুটোনিয়াম থেকে কিভাবে অস্ত্র তৈরি করা যায় এসব বিষয় তিনি বিশারদ ছিলেন। আমি আপনি পছন্দ করি না করি কিছু এসে যায় না, পাকিস্তানে ইনি হিরো ছিলেন এবং পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক তিনি খেতাব পেয়েছিলেন। কিন্তু সে খেতাব কেন পেয়েছিলেন শুনলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। যাই হোক, বলি না পাকিস্তান আসলে টেররিস্টান। এই সুলতান বশিরউদ্দিন মাহমুদ ইনি হঠাৎ অবসর নিয়ে নিলেন। শুধু তিনি নন, সেই ডিপার্টমেন্টের অনেকে এবং আশেপাশে আর্মিরও কিছু জেনারেল বা তার সমপর্যায়ে যারা উন্নীত হতে পারতেন তারা অনেকেই সেই সময় অবসর নিয়ে নিলেন। কেন নিয়ে নিলেন, সালটা কি, এ বিষয়ে আসবো পরের ছবিতে। ফেস অফ পাকিস্তানস মিলিটারি সান ইজ আ টেররিস্ট। যার ছবি দেখলেন ওই লেফটেন্যান্ট জেনারেল, সে হচ্ছে আসলে এক টেররিস্টের ছেলে। যে কারণে অনেকে বলতো এবং সমালোচিত হয়েছে যে বাপ বলা হয়েছে, কেন পিতৃদেব বলিনি। ঠিক আছে, আমরা বাবা পিতৃদেবই বলবো। হেডিং পাকিস্তানস disinformation campaign against India's anti-terror fight is Lieutenant General Ahmed Sharif Chowdhury, যার কথা আপনাদের বলছিলাম। Lieutenant General Ahmed Sharif Chowdhury, the Director General of Inter-Services Public Relation, অর্থাৎ ISPR. Chowdhury is son of nuclear scientist Sultan Basiruddin Mahmud. তবে আমরা নিউক্লিয়ার সায়েন্টিস্ট বলছি, কিন্তু পাকিস্তানেরই অনেক পত্রপত্রিকাতে লেখা হয়েছিল তিনি ছিলেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্টের মধ্যে তফাৎ কি সে বিষয়ে আমরা সবাই জানি, আমি এই বিষয়ে বিস্তৃত আলোচনা করছি না। Who met Al Qaeda chief Osama bin Laden and tried to have, দেখুন who met, আপনাদের দেখার পরিষ্কারের জন্য আমি আবার একটু মুছে দিচ্ছি। Who met Al Qaeda chief Osama bin Laden and tried to hand over nuclear weapons technology to terrorists. ভাবুন, ওসামা বিন লাদেন তার কাছে গিয়েছিলেন, গিয়ে বলছেন, জনাব আপনার কর্মকাণ্ডে আমি মুগ্ধ, আপনি সন্ত্রাস চালিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। যাই হোক, এই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারের সঙ্গে আরেকজন ছিলেন বন্ধু, তিনিও রহস্যময়ভাবে সার্ভিস থেকে রিটায়ার করেছেন। তারা দুজনে চলে গেছেন, লাদেনকে গিয়ে বলছেন, সাহেব জনাব আপনার কাছে আমরা নত জানু হয়ে এসেছি, আমরা কোনো কাজে লাগতে পারি সন্ত্রাসের, আমাদের কাছে নিউক্লিয়ার বোম তৈরি করার ফর্মুলা আছে, আমরা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আপনি সন্ত্রাসকে এগিয়ে নিয়ে চলুন। ভাবুন কি সাংঘাতিক কথা। Tried to hand over nuclear weapons technology to terrorists. He features on the UN Security Council's Al Qaeda Sanctions Committee list of terrorists, অর্থাৎ UNSC, UN Security Council, রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিল, যেটা সিকিউরিটি কাউন্সিলে আল কায়দার সঙ্গে যোগ আছে যাদের, সেই সব ব্যক্তিবর্গের নামের মধ্যে এর নাম আছে। অর্থাৎ এটা ভারতের প্রচার নয় বা এটা আমি বলছি না মন গড়া কথা, এটা ইউএস জানে, এটা গোটা পৃথিবী জানে, ইউরোপ জানে। তার কারণ ইউএন সিকিউরিটি কাউন্সিলে আল কায়দা স্যাংশনস কমিটি, সেই কমিটির লিস্ট অফ টেররিস্টের মধ্যে এর বাবার নাম আছে। While Abdul Qadir Khan
came to known as the father of Pakistan's nuclear program, Lieutenant General Chowdhury's father, Sultan Bashiruddin Muhammad, played a big role in developing the Islamic Republic's dirty bomb. ওই নোংরা বোমটা তৈরি করার পেছনে এরও ভূমিকা আছে। The US intelligence machinery that kept tabs on the rogue Pakistani scientist was alarmed upon finding out that a nuclear scientist made Al-Qaeda chief Osama bin Laden. খবর পৌঁছে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তারা আতঙ্কিত হয়ে উঠল, এ কি ওসামা বিন লাদেনের কাছে নিউক্লিয়ার সায়েন্টিস্টরা চলে যাচ্ছে, এ তো ভয়ানক হবে তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র আর কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক অস্ত্র চলে আসে, তাহলে তো ভয়ঙ্কর ঘটনা হবে এই পৃথিবীর। The last thing US wanted that Al-Qaeda or its associates have access to nuclear bomb. এটাই হচ্ছে মানে দুঃস্বপ্নেও ভাবতে পারে না ইউএস মার্কিন যুক্তরাষ্ট্র যে ওসামা বিন লাদেন বা ওদের সহযোগীদের কাছে নিউক্লিয়ার বোম চলে আসুক, তার ফর্মুলা চলে আসুক এবং তারা সেই অস্ত্র ব্যবহার করুক। দিস ইজ দ্য লাস্ট থিং, মানে এটা ভাবতেই পারে না, এটা শেষ, এটাই হচ্ছে তাহলে শেষ, সব কিছু শেষ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 2001 attacks on US took place in September and Muhammad was registered officially. অর্থাৎ 2001-এ মার্কিন যুক্তরাষ্ট্রে হানার পর অফিশিয়ালি তাকে ঘোষণা করা হলো টেররিস্ট বাই ইউএন কমিটি ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার। অর্থাৎ এর পিতৃদেবকে ঘোষণা করা হয়েছিল যে টেররিস্ট। The UNSC অর্থাৎ United Nations Security Council's Al-Qaeda Sanction Committee page list Lieutenant General Chowdhury's father as Muhammad Sultan Bashiruddin, এই নামে লিস্টে নাম রয়েছে। Muhammad was listed by the UN Security Council Sanctions Committee as a terrorist on December 2001 for his association with Al-Qaeda and its chief Osama bin Laden and the Taliban. একদিকে তালিবানদের সঙ্গে যোগ ছিল, আরেক দিকে যোগ ছিল ওসামা বিন লাদেনের সঙ্গে। আসলে এরা একটা এনজিও করেছিল, বুঝলেন? এই এনজিওটা করেছিল, এটা আফগান বা তালিবানদের সেই সময় খুব রমরমা তালিবানদের সঙ্গে পাকিস্তানে এরা একটা এনজিও করেছিল। তখন একের পর এক আমি দেখাবো সেটা বিস্তৃতভাবে, মানে বুঝতে পারছেন, সব স্বেচ্ছায় অবসর নিয়ে নিচ্ছে, নিয়ে এনজিওটা খুলেছে। এর নাম হচ্ছে উম্মাহ তামির ই নৌ। মানেটা কি? মানেটা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ মুসলিম উম্মাহ। অর্থাৎ ওরা বলছে ওরা নাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এগুলো খুলবে যেগুলো ইসলামিক শিক্ষায় দীক্ষিত করবে, ভালো পরিকাঠামো তৈরি করবে। কিন্তু এর অন্তরালে এরা আসলে যেটা তৈরি করতে চেয়েছিল, যেটা স্বপ্ন ছিল, এই লেফটেন্যান্ট জেনারেলের বাবার লাদেন এবং আল কায়দা গোটা পৃথিবী, গোটা দুনিয়া ধ্বংস করে দেবে এবং তারাই একমাত্র ওসামা বিন লাদেনের যা স্বপ্ন, এর বাবারও তাই স্বপ্ন ছিল যে তারা ছাড়া আর কেউ থাকবে না, অর্থাৎ সন্ত্রাসবাদীরাই সর্বত্র থাকবে আর গোটা পৃথিবীর সভ্যতা ধ্বংস করে ফেলবে। এই স্বপ্ন নিয়েছিল, এই স্বপ্ন নিয়েই এই এনজিও। এবার চলে আসি, দেখুন এটাও কিন্তু আমাদের তৈরি নয়, খুব গুরুত্বপূর্ণ, সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল থেকে নেওয়া, আর এটা হচ্ছে ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। অত্যন্ত এদের গবেষণা অত্যন্ত প্রকৃষ্ট এবং এরা সততার সঙ্গে কাজ করে। আপনারা চেক করে নিতে পারেন ইন্টারনেটে গিয়ে, আসলে আমরা কাদের দেখাচ্ছি, আপনারাও এটা দেখতে পাবেন। আপনারা যান এই পোর্টালে গিয়ে, সাউথ এশিয়ার টেরোরিজম পোর্টালে যান, আপনাদের পরিষ্কার দেখতে পাবেন। ফরমেশন, আমরা ফরমেশনটা দেখব, অর্থাৎ এটা এই যে তৈরি করেছিল রিকনস্ট্রাকশন অফ মুসলিম উম্মাহ, এটা কি? ডক্টর সুলতান বাশিরুদ্দিন মাহমুদ, ফর্মার ডিরেক্টর জেনারেল অফ পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন অর্থাৎ PAEC, formed the UTN অর্থাৎ উম্মাহ তামির-ই-নৌ in March 2000 after his resignation, মানে অর্থাৎ উনি রেজিগনেশন দিয়েছিলেন, এই দেখুন রেজিগনেশন দিয়েছিল ফ্রম
পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন থেকে রেজিগনেশন দিয়েছে, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন in 1999 সালে। Basiruddin Muhammad was arrested on October 23, 2001 from Islamabad along with his associate Abdul Mazid। ইসলামাবাদ থেকে অ্যারেস্ট হলেন বশিরউদ্দিন মোহাম্মদ, অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল এখন যে পাকিস্তানে, তার বাবা, আর লাহোর থেকে অ্যারেস্ট হলেন তার অ্যাসোসিয়েট আব্দুল মজিদ ফর দেয়ার অ্যালিজড লিঙ্ক টু ওসামা বিন লাদেনস আল কায়দা নেটওয়ার্ক। অর্থাৎ এরা দুজনেই দেখা করতে গিয়েছিল। আমি সে ছবিও আপনাদের দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, এই আব্দুল মজিদ বা এরা কেন একটা এনজিও করেছিল, সেটা কারণটা বলছি। লিডারশিপ, স্ট্রাকচার অ্যান্ড ওভারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস। খুব পরিষ্কারভাবে এই এনজিও কিভাবে চলতো। মোহাম্মদ ইজ দ্য চেয়ারম্যান অফ ইউটিএন, অর্থাৎ ইনি চেয়ারম্যান ছিলেন। কে ছিলেন? বশিরউদ্দিন মোহাম্মদ। which registered as a non-governmental Afghan relief agency। আগে আপনাদের বলেছি এনজিও হিসেবে কাজ করতো আফগান রিলিফের। চৌধুরী আব্দুল মজিদ, আ ফর্মার সিনিয়র সায়েন্টিস্ট, এও কিন্তু একই সঙ্গে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন সেখানে কাজ করত, সেও পদত্যাগ দিয়ে জুড়ে গেল। আ ফর্মার সিনিয়র সায়েন্টিস্ট হু অলসো রিজাইন ইন 99। দেখুন দুজনেই কিন্তু রেজিগনেশন দিল। দেখুন 99 অর্থাৎ পরিকল্পনা করেছিল, অর্থাৎ ওখানে কাজ করতে করতে পরিকল্পনা করে যে এভাবে হবে না, আমাদের আরও বৃহত্তর লড়াই লড়তে হবে। মানে উগ্র ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী এরা চাকরি করত। অবশ্যই পড়াশোনায় খুবই ভালো, একজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, একজন সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট, পড়াশোনায় খুব ভালো। কিন্তু সবসময় পড়াশোনায় ভালো মানে মানুষের ডিগ্রি দিয়ে তো বোঝা যায় না সে ভালো না খারাপ। এক্ষেত্রেও তাই, আসলে শয়তান, মানব সভ্যতার শয়তান এরা। ইজ আ প্রমিনেন্ট মেম্বার অফ ইউটিএন, ইনিও এই ফাউন্ডেশনে ছিলেন, এই এনজিওতে ছিলেন। দ্য ইউটিএন হ্যাজ 7 ডিরেক্টরস। কারা ডিরেক্টর দেখুন, 7 জন বাছাই ডিরেক্টর। কারা? আরশাদ আলী চৌধুরী, a retired Air Force commander and vice president of the foundation। ফাউন্ডেশন মানে কি? ফাউন্ডেশন মানে এই ফাউন্ডেশনের, ইনি ভাইস প্রেসিডেন্ট, তিনি কি এয়ার ফোর্সে কমান্ডার ছিলেন। হুমায়ুন নিয়াজ, a former naval officer। ভাবুন, দুজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, একজন ইঞ্জিনিয়ার, একজন সিনিয়র সায়েন্টিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন। গোটা অ্যাটমিক পাকিস্তানের গোটা পারমাণবিক প্রকল্প এদের হাতে, ফর্মুলা এদের হাতে, বিদেশ থেকে চুরি করে ট্যাম্পারিং ফর্মুলা নিয়ে আসা সেগুলো এদের হাতে। এদের সঙ্গে কে? এয়ারফোর্সের একজন কমান্ডার, তিনি ভাইস প্রেসিডেন্ট এই ফাউন্ডেশনের। হুমায়ুন নিয়াজ, আ ফর্মার নেভাল অফিসার, নৌবাহিনীর অফিসার, অ্যান্ড বিজনেসম্যান উইথ টাইজ অফ আর্স্টওয়াইল নওয়াজ শরীফ গভর্নমেন্ট। তিনি একজন ব্যবসায়ীও, অর্থাৎ টাকা লাগবে তো, এইসব সন্ত্রাসমূলক কাজকর্ম করার জন্য ব্যবসায়িক বুদ্ধি লাগবে। অর্থাৎ নিউক্লিয়ার সায়েন্টিস্ট, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, এয়ারফোর্সের উচ্চপদস্থ, পাক এয়ারফোর্সের উচ্চপদস্থ কমান্ডার, আবার অন্যদিকে একজন নেভাল অফিসার এবং অবশ্যই ব্যবসায়ী, এদের নিয়েই ফাউন্ডেশন। অ্যান্ড দ্য ফাউন্ডেশনস ফাইন্যান্স ডিরেক্টর, অবশ্যই ব্যবসা করেন, ফাইন্যান্স ডিরেক্টর তিনিই হয়ে উঠলেন। রিটায়ার্ড ব্রিগেডিয়ার মোহাম্মদ হানিফ, দেখুন নৌবাহিনী হয়ে গেল, ওদের এয়ারফোর্সের একজন উচ্চপদস্থ কমান্ডার হয়ে গেল। এবার কি, একজন ব্রিগেডিয়ারকে নিয়ে যাওয়া হলো, যিনি আর্মির, অর্থাৎ 3 বাহিনী, ট্রাই সার্ভিস সেখানে রয়েছে, তার সঙ্গে বিজনেসম্যান এবং একজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার আর একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট। রিটায়ার্ড ব্রিগেডিয়ার মোহাম্মদ হানিফ, আ ক্যারিয়ার আর্মি ইঞ্জিনিয়ার, এবং তিনি আর্মি ইঞ্জিনিয়ারও। মির্জা বেগ, অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট উইথ বিগেস্ট ফাউন্ড্রি ইন পাকিস্তান, একজন বিরাট ব্যবসায়ী, তাকেও নিয়ে নেওয়া হলো। অ্যান্ড শেখ মোহাম্মদ তুফেইল, দ্য ওনার অফ ওয়ান অফ দ্য পাকিস্তানস লিডিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এবং একজন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তার একজন শীর্ষ, মানে তারই কোম্পানি, তাকেও নিয়ে নেওয়া হলো। কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন?
পারমাণবিক অস্ত্রের জন্য ভয়ঙ্কর ব্যাপার। মানে সমস্ত ফোর্সের প্রতিনিধিরা আছেন যাদের সম্যক জ্ঞান আছে, সারা জীবন তারা কাজ করেছেন। একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, একজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, দুজন ব্যবসায়ী এবং একজন এমন আর্মির লোক যে আর্মির ইঞ্জিনিয়ারিংটা বোঝে। সুতরাং বুঝতেই পারলেন যে কি তাদের প্ল্যান ছিল। এই সেই ভদ্রলোক আহমেদ শরীফ চৌধুরী, পাক ISPR চিফ, দ্য সান অফ UN ডেজিগনেটেড টেরোরিস্ট। বুঝতে পারছেন কার সঙ্গে ছবি দেখতে পাচ্ছেন পরিষ্কার। সুতরাং বুঝে নিন, ওসামা বিন লাদেন এবং তার সহযোগীদের সঙ্গে এদের দহরম মহরম চলছে। এবার চলে আসি যে এই যে এত বড় বড় কথা বলছে, এই যে এত বড় বড় কথা বলছে পাকিস্তান, পৃথিবীর অন্যান্য দেশ যারা আমরা মানছি কেউ কেউ প্রত্যক্ষভাবে তাদের মদত দিচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে যারা মদত দিচ্ছে তাদের জানা উচিত যে কাদের সঙ্গে তারা ন্যূনতম যাদের যোগ্যতা নেই এই সুন্দর পৃথিবীতে থাকার, তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে। এবার চলে আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এত চেঁচামেচি, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের কিছু মানুষ গুজব রটাচ্ছেন সৌদি আরবের সঙ্গে নাকি দারুণ সম্পর্ক, মুসলিম ব্রাদারহুড, সমস্ত মুসলিম দেশ নাকি পাকিস্তানের সঙ্গে আছেন। কতটা ভুল। বরং সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক, সেই সম্পর্ক দ্রুত আরও বৃদ্ধি পাচ্ছে। In stark contrast to its cooling ties with Pakistan, Saudi Arabia's relationship with India has flourished. কে করছে ফার্স্ট পোস্ট কি লিখছে যে একদিকে যেমন পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ফ্লারিশ করছে, আরও ঘন হচ্ছে। The Saudis have committed substantial investment in India, including $44 billion, a mega petroleum refinery. একটা মেগা পেট্রোলিয়াম রিফাইনারি হবে এবং তাতে $44 billion সেখানে ইনভেস্টমেন্ট হবে। অ্যান্ড পেট্রোকেমিক্যালস কমপ্লেক্স হবে, আন্ডারস্কোরিং দেয়ার কনফিডেন্স in India's economic stability and growth potential. আসলে ভারতের যে ইকোনমিক স্টেবিলিটি, অর্থাৎ আমাদের যে স্থায়িত্ব এবং আমাদের একটা স্থিতিশীল সুন্দর অর্থনীতি আছে এবং অবশ্যই সেটা গ্রোয়িং, মানে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি বাণিজ্যে, তাতে ওরা আরও আশান্বিত হয়েছে। Military and strategic cooperation between Riyadh and New Delhi has also intensified. আমাদের রিয়াদের সঙ্গে নিউ দিল্লির আমাদের সম্পর্ক আরও বেশি ঘন হচ্ছে। উইথ জয়েন্ট নেভাল এক্সারসাইজ, আমরা জয়েন্ট নেভাল এক্সারসাইজ করব নৌবাহিনীর, অ্যান্ড ইন্টেলিজেন্স শেয়ারিং এগ্রিমেন্ট বিকাম মোর ফ্রিকোয়েন্ট। অর্থাৎ আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমাদের জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্রে, ফলিত চর্চায় আমাদের একের পর এক এগ্রিমেন্ট হচ্ছে, বিকামিং মোর ফ্রিকোয়েন্ট, অনেকগুলো হয়েছে। দিস পিভট টুয়ার্ডস ইন্ডিয়া সিগনিফাইজ আ ব্রডার স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্ট। অর্থাৎ আমাদের ক্রমশ তাদের সঙ্গে সম্পর্কটা ঘন হচ্ছে। আমি এটা দেখালাম এই কারণ বেশ কিছু পাকিস্তান এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ গুজব রটাচ্ছে। এইবার দেখুন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কি। আমি আরব নিউজ থেকে এবং ইকোনমিক টাইমস, আমি দুটো থেকেই দেখুন। দ্য ইকোনমিক টাইমস অত্যন্ত শ্রদ্ধেয় একটি সংবাদ সংস্থার পেপার। সেখানে কি লিখছেন তাও যদি কেউ বলেন না ওটা তো ভারতীয়, আমি সেই জন্য আরব নিউজও রেখেছি। সৌদি আস্ক পাকিস্তান টু প্রিভেন্ট বেগার্স ফ্রম এন্টারিং গালফ কান্ট্রি আন্ডার উমরাও ভিসা। অর্থাৎ এই তীর্থযাত্রার জন্য যে ভিসা হয় সেখানে সাবধান করে দিয়েছে, তার কারণ একের পর এক ভিখিরিদের সেখানে পাঠানো হচ্ছে। সৌদি আস্কস পাকিস্তান টু প্রিভেন্ট বেগার্স ফ্রম এন্টারিং গালফ কান্ট্রি আন্ডার উমরাও ভিসা। পরিষ্কার লিখেছে বেগার্স কি হচ্ছে সেটা বলছি। ইসলামাবাদ
Saudi Arabia has raised concerns about the growing number of Pakistani beggars arriving in the kingdom under the guise of religious pilgrimage and asked Islamabad to take action. Asked Islamabad to take action to prevent them from entering the Gulf country, a media report said Tuesday, citing sources, Pakistan's Ministry of Religious. The Express Tribune newspaper reported that the Saudi authorities have also warned that if the situation is not controlled, it could negatively affect Pakistani Umrah and Hajj pilgrim. অর্থাৎ পাকিস্তান থেকে যারা হজ যান, ভারত থেকেও হজ করতে যান, এবার তাহলে তারা একেবারে পরিষ্কার বলেছেন। কে বলছেন? এক্সপ্রেস ট্রিবিউন নিউজপেপার। সুতরাং আন্তর্জাতিক মানে সেখানকার নিউজপেপারই বলছে, রিপোর্ট করছে। অর্থাৎ পাকিস্তানে কি হচ্ছে? পাকিস্তান থেকে ভিখিরিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিরক্ত, তিক্ত বিরক্ত সৌদি আরবিয়া। এবার আরব নিউজ কি বলছে? পাকিস্তান, সৌদি আরবিয়া ডিসকাস বেগার মাফিয়া, may announce will crack down, Interior Ministry. Beggars abusing visas to beg in foreign countries. Has Pakistan worried it could impact genuine visa seekers and religious pilgrims? তার কারণ হচ্ছে ভিকি মাফিয়া রয়েছে সেখানে। অর্থাৎ পাকিস্তানের এটা একটা ব্যবসা, মাফিয়ারা তারা একের পর এক লোক তাদের পাঠিয়ে দিচ্ছে, যাও তোমরা গিয়ে ওখানে ভিক্ষে করো। ওই ভিক্ষে থেকে সঞ্চিত মানুষ অবশ্যই ধর্মস্থানে, যে কোনো ধর্মস্থানে যখন মানুষ যায়, আর বিশেষ করে এই ধরনের ধর্মস্থান অত্যন্ত পবিত্র ব্যাপার, মানুষ সেখানে যায়, সেখানে কোনো মানুষ ভিক্ষে করছে, স্বভাবতই ধনী দেশের এবং যারা সেখানে তীর্থযাত্রী যান তারা দয়াপরবশত তাদের ভিক্ষা দেন। কিন্তু তারা তো জানে না যে এরা সব পাকিস্তানের বেগার মাফিয়ার লোক এই কাজটা করে যাচ্ছে। মানে বুঝতে পারছেন একটা পবিত্র তীর্থক্ষেত্র তাকেও কলুষিত করছে কে? পাকিস্তান, সৌদি আরবিয়া। সেই জন্য বলছে, সৌদি আরব বলছে যে জেনুইন লোকেরা যারা সত্যিকারের সেখানে হজ করতে যাচ্ছেন তাদের যদি এদের যদি আটকাতে গিয়ে তাদের ভিসা যদি আটকানো হয় সেটা খুব দুঃখজনক হবে। Interior Minister says names of 4,300 beggars added to no-fly list. ভাবুন, 4,300 এই ধরনের ভিখিরি, পাকিস্তানের ভিখিরি তাদের নো ফ্লাই লিস্টে করা হয়েছে। অর্থাৎ কোনো এয়ারলাইন্স তাদের নাম দেখলে নেবে না আর। জিরো টলারেন্স পলিসি বিং অ্যাডপ্টেড এগেনস্ট বেগার মাফিয়া, তার মানে হচ্ছে জিরো টলারেন্স। সুতরাং এই যে বড় বড় কথা বলে, আরে বাবা, পাকিস্তানেও ধর্মপ্রাণ মানুষ আছেন, পাকিস্তানেও ভালো মানুষ আছেন, সৌদি আরবিয়া তারা জানে সেটা। কিন্তু 4,300 ভিখিরিকে নিয়ে মানে ধরা পড়ে, মানে যাদের নাম ধরা গেছে, এছাড়াও অনেক আছে, পাকিস্তানিরা চলে যাচ্ছে, গিয়ে সেখানে সব কিছু নষ্ট করে দিচ্ছে। সুতরাং এরা যে বড় বড় কথা বলে, এই কথাগুলোর অর্থ কি বুঝতে পারছেন? একটা দেশ সব রকমের দুর্নীতিতে এরা হচ্ছে নিমজ্জিত। এখানে যাদের উর্দি পরে দেখছেন তাদের পিতৃ পরিচয় দেখলেন তো তাদের পিতৃ পরিচয়। একজন তো বলেই ফেললো যে পুলওয়ামা কাণ্ড ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, নাকি অসাধারণ কাজ হয়েছে। এই তো মনোবৃত্তি। এবার চলে আসি, ব্যাপারটা হচ্ছে ওখানে আমি সবার পিতৃ পরিচয় দেখাচ্ছি না। আপনারা দেখবেন বেশিরভাগ পাকিস্তানের এই মুহূর্তে যারা শীর্ষে আছে প্রত্যেকেই এই রকম তাদের ব্যাকগ্রাউন্ড। আসলে প্রথম থেকে একটা কথা বলছি, জঙ্গি কিন্তু সহজে জন্মায় না। প্রথম হচ্ছে বাড়ি, বাবা মা, তার শিক্ষা সেটা সন্তান পায়, তারপর স্কুল, তারপর বিভিন্ন জায়গায়, যে ফৌজে যাচ্ছে ফৌজে, যে অন্য জায়গায় কাজ করছেন। সুতরাং এদের শুরুটাই হচ্ছে, মানে পাকিস্তানে এই মুহূর্তে শীর্ষে যারা আছে দুর্ভাগ্যজনকভাবে তারা বেশিরভাগই হচ্ছে এই ধরনের দাগি পরিবার থেকে উঠে আসা, আর সেই জন্যেই এরা হচ্ছে সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি। এবার চলে আসি একেবারে শেষ মুহূর্তে, আমরা চলে এসেছি। টেরর টক অ্যান্ড ট্রেড ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড, ব্লাড অ্যান্ড ওয়াটার কান্ট ফ্লো টুগেদার। কে বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন, কোন পরিপ্রেক্ষিতে বলছেন তার কারণটা তো খুব পরিষ্কার। কারণ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলছেন
যুদ্ধ হলে বাণিজ্য বন্ধ, যুদ্ধ হলে বাণিজ্য বন্ধ। সেই পরিপ্রেক্ষিতে ঠিকই তো, টেরর টক এবং ট্রেড ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড, ব্লাড অ্যান্ড ওয়াটার কান্ট ফ্লো টুগেদার। অবশ্যই তারা কি বলেছে? তারা বলেছে নদীতে যদি জল না থাকে ভারতীয়দের রক্ত থাকবে। আরেকজন কি বলছে সেখানে? সেখানে আরেকজন বলছে যে ভারতীয়দের এমন মারব যে ওরা পোড়ানোর জন্য কাঠ পাবে না। এত বড় বড় কথা। আরেকজন পার্লামেন্টে দাঁড়িয়ে এক মহিলা কি বলছে, জনপ্রতিনিধি, সে বলছে যে বাবরি মসজিদ হবে, প্রথম ইটটা পাকিস্তান সেনা কেউ গাঁথবে, আর আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের ওই ইসলামিক উগ্র সন্ত্রাসবাদীটা ও নাকি সেটাকে নাকি শুরু করবে, ওর পার্ট দিয়ে নাকি শুরু হবে। অর্থাৎ একের পর এক ঘটনা। আমরা বলছি টেরর টক অ্যান্ড ট্রেড ক্যানট গো হ্যান্ড ইন হ্যান্ড। তোমরা সন্ত্রাসবাদীদের হয়ে কথা বলবে, আবার আমাদের সঙ্গে বাণিজ্য করবে, হয় না। একেবারে যোগ্য জবাব। আরেকটা কি? ব্লাড অ্যান্ড ওয়াটার কান্ট ফ্লো টুগেদার। রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। ইন্ডিয়া পাকিস্তান সিজফায়ার, এই প্রসঙ্গে কি বলা হচ্ছে? ইভেন অ্যাজ দ্য সেন্স অফ নর্মালেন্সি রিটার্ন টু কাশ্মীর ভ্যালি, দ্য মানে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ টোল্ড রেসিডেন্টস অফ বর্ডার ভিলেজ নট টু রিটার্ন হোম ইয়েট। অর্থাৎ যতই সিজফায়ার হোক, তথাকথিত সিজফায়ার, সংঘর্ষ বিরতি হোক, আমরা কিন্তু সতর্ক আছি। জম্মু কাশ্মীরের পুলিশ বলে দিয়েছে যে না, যতই মনে হোক যে কাশ্মীর উপত্যকা সব কিছু স্বাভাবিক, সেখানকার বাসিন্দাদের বলে দিয়েছে খুব সাবধান, সব নিয়ম মেনে চলতে হবে। অপারেশন সিন্দুর, ইন্ডিয়া ওয়ন্ট টলারেট এনি নিউক্লিয়ার ব্ল্যাকমেল। অনেক ব্ল্যাকমেল করেছো, যারা ভয় পাওয়ার ভয় পাবে, আমরা টলারেট করব না নিউক্লিয়ার ব্ল্যাকমেল, সেজ পিএম মোদি। উই হ্যাভ অনলি হল্টেড আওয়ার রেসপন্স। আমরা এই সংঘর্ষ বিরতি যাকে বলা হচ্ছে, সিজফায়ার বলা হচ্ছে, আমরা লিখছি উই হ্যাভ অনলি হল্টেড। আমরা ঠিক আছে, আমরা চুপ করে আছি। রাইট নাও, এই মুহূর্তে ওয়ান্স প্রাইম মিনিস্টার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, we have only halted our response right now, but we will keep tracking Pakistan's steps on how they are handling terrorism. আমরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি পাকিস্তানের দিকে, কিভাবে তারা টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ সেই সম্পর্কে তারা কি করছে। Says Prime Minister Modi. He further said the Indian Defence Forces are on high alert. Indian Defence Forces are on high alert. Operation Sindoor is now India's new stance on terrorism. Operation Sindoor হচ্ছে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কে বলছেন? স্বয়ং প্রধানমন্ত্রী মোদি বলছেন। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, আমরা তো পাকিস্তানের সন্ত্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়বই, সন্ত্রাসবাদ আমরা খতম করবই। কিন্তু অবাক তো আমাদের অনেকেরই লাগছে যে দেশের শীর্ষ পদে, বিশেষ করে যে পদগুলো শীর্ষ পদ, লেফটেন্যান্ট জেনারেল, ভাইস এয়ার মার্শাল, সব 2 স্টার 3 স্টার আর্মি অফিসার, হাই র্যাঙ্ক অফিসার। এবং আপনাদের জানিয়ে রাখি, এত কিছুর পরেও আপনাদের একটা খবর শোনাবো, তাহলে আপনারা বুঝে যাবেন যে এই শীর্ষ পদের লোকগুলো কেন এখনো আছে। আসলে পাকিস্তান আর্মিটাই হচ্ছে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে সবকটা ইসলামিক সন্ত্রাসী অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। কেন দিচ্ছে? তার কারণ পাকিস্তান, তার নাম টেররিস্তান। সেখানে সন্ত্রাসী হলে তবেই খেতাব মেলে, তবেই সম্মান মেলে, তবেই ট্রাই স্টার মানে 3 স্টার 2 স্টার সেই পর্যায়ে পৌঁছানো যায়। অর্থাৎ পাকিস্তানের আর্মিতে যারা সত্যিকারের সৈনিক, তাদের কিন্তু কোনো মূল্য নেই। আসিম মুনির সেই জন্যই সেনা প্রধান। অর্থাৎ উন্মাদ উগ্র ইসলামিক সন্ত্রাসবাদী আসিম মুনির এবং ওর সাঙ্গপাঙ্গ প্রত্যেকটা আসলে জঙ্গি। আমি বলছিলাম না খেতাব মেলে। আবার একটু পুরনো স্লাইডে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। আবার সেই পুরনো ছবিতে ফিরে এলাম সবশেষে। কেন জানেন? আমি বলছিলাম না সেনাবাহিনীতে এই জঙ্গি
এই জঙ্গি আজকে ডিজি আইএসপিআর। এখন বুঝতে পারছেন কেন এত বিদ্বেষমূলক গুজব রটাচ্ছে পাকিস্তান, কেন বিভিন্ন জায়গায় সাইবার অ্যাটাক হচ্ছে? কারণ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আসলে তার পিতৃদেব সুলতান বশরুদ্দিন মাহমুদ ওসামা বিন লাদেনের সামনে গিয়ে নত জানু হয়ে বলেছে, গোটা পৃথিবীকে ধ্বংস করে আমরা সন্ত্রাসীদের পতাকা পুঁতব। এই এবং আরও অবাক হয়ে যাবেন, আরও অবাক হয়ে যাবেন, সিতারা ই ইমতিয়াজ অর্থাৎ পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তড়িঘড়ি একে দেওয়া হয় যখন জানা যায় এরপরেই এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইউএন সিকিউরিটি কাউন্সিল। তড়িঘড়ি সম্মানিত করা হয়েছে। এখন আমার প্রশ্ন, এই যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসমূলক কাজ করছে, এদের কি বিশ্ব ব্যাংক থেকে শুরু করে পৃথিবীর শক্তিধর দেশগুলো কি তাহলে কুর্নিশ জানাবে, নাকি ভারতের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে? এই প্রশ্নটা আমার গোটা পৃথিবীতে। আর আপনাদের কাছে প্রশ্ন, বিরাট বিতর্ক চলছে। এই সন্ত্রাসী জঙ্গি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ, যিনি ডিজি আইএসপিআর, যিনি আরেক সন্ত্রাসীর সন্তান, তার পিতাকে আমরা পিতৃদেব বলবো না বলবো সন্ত্রাসীর বাপ? আপনাদের মতামত লিখে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।